সবাই শুনতে পাচ্ছেন তো না? জি স্যার। জি স্যার, Okay, so today we are going to start chapter 21 and name of the chapter is leasing. So I think you have some practical idea about leasing, though you did not read the chapter. যারা বিভিন্ন ফার্মে আছেন তারা হয়তো এই সম্পর্কে কিছু বেসিক নলেজ থাকতেও পারে। আর লিজিং বলতে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও অনেক জায়গাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, তো সেক্ষেত্রে আইডিয়াটা থাকাটা স্বাভাবিক। তো ফার্স্ট অফ অল আমরা লিজ নিয়ে যে বিষয়টি এখানে দেখব যে এর বেসিক বিষয়টা কি, ডেফিনিশন, এর আন্ডারস্ট্যান্ডিং এবং এর বিভিন্ন টাইপসের লিজিং নিয়ে আলাপ করব। অ্যান্ড রিজনস অফ লিজিং, কেন আসলে আমরা লিজ করব, তো এইগুলি নিয়ে এই চ্যাপ্টারে মূলত আমরা ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমরা যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে শুরু করলে ভালো হয়। যে মনে করেন আপনি একটি ইকুইপমেন্ট দরকার আপনার প্রোডাকশনের জন্য, যে ইকুইপমেন্টের খরচ অনেক বেশি, মনে করেন এটা 50 কোটি টাকা। একটা ম্যানুফ্যাকচারিং ফার্ম, তারা প্রোডাকশনে যেতে চাচ্ছে and they need to have an equipment and the cost of the equipment is 50 crore টাকা, which is costly and they are not able to afford it. So and they can think about to buy it by taking loan. But problem is that after 1 year or 2 year, if the production or the sales is not profitable, they have planned to shut it down. So in that case, what will this equipment will be? So এরকম যদি হয় কেসে যে 1-2 বছর পরে প্রজেক্ট যদি প্রফিটেবল না হয়, এই যে এত কোটি টাকার ইনভেস্টমেন্ট, এই ইকুইপমেন্ট, এগুলি আবার আমরা কি করব, কোথায় সেল করব? তো এসব কেজে যেগুলি হয় যে কোম্পানিগুলি চিন্তা করে যে ইকুইপমেন্টটা না কিনে কিভাবে কারো কাছ থেকে লিজ নেওয়া যায়, বা বাংলায় বললে যে ভাড়া নেওয়া যায় কয়েক বছরের জন্য বা একটা টাইম পিরিয়ডের জন্য। এই সময় আমরা উইল ইউজ দ্য ইকুইপমেন্ট and will provide the rent to the owner of the equipment. আমরা এই ইকুইপমেন্টের ব্যবহার করব এবং এই ব্যবহারের জন্য তাদেরকে আমরা রেন্ট দিব, রেন্ট পেমেন্ট করব, কিন্তু ওনারশিপ হয়তো তারই থাকবে। এবং যখন আমরা দরকার হবে হয়তো এটা আবার ইকুইপমেন্টটা তার কাছে ফেরত দিব। তো আমরা যেটি বললাম, এই ধরনের বড় বড় ইকুইপমেন্টের ক্ষেত্রে কোম্পানিগুলি তখন লিজ অপশনের কথা চিন্তা করে, rather than buying the equipment they go for leasing. তাহলে এবারে আমরা আসি যে তাহলে লিজ বলতে আমরা কি বুঝলাম বা কিভাবে ডিফাইন করতে পারি। এখানে কিন্তু দুইটা পার্টি, একটা হলো যে যিনি লিজ নেবেন এবং যিনি লিজ দিবেন। এই দুইটা পার্টিকে একটাকে বলা হয় লেসি আর একটাকে বলা হয় লেসো, LESSEE। একটা হলো লেসি আর একটা হলো LESSOR, এটাকে বলা হয় লেসো। তো এই লেসি আর লেসো এই দুইটা পার্টি কারা, সেটা হলো এই দুইটা পার্টির একটা পার্টি যিনি নিচ্ছেন তিনি হলেন লেসি, আর যিনি দিচ্ছেন মানে কোম্পানি তিনি হলেন লেসো। তাহলে আমরা বলতে পারি লিজ ইজ এ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বিটুইন লেসি অ্যান্ড লেসো। দুইটা পার্টির মধ্যে এটা একটি কন্ট্রাক্ট। কিসের কন্ট্রাক্ট? ওয়ান পার্টি উইল ইউজ দ্য ইকুইপমেন্ট অ্যাজ এগেইনস্ট দ্য পেমেন্ট অফ রেন্ট ইন ইকুয়াল ইনস্টলমেন্ট। যে একটা পার্টি লিজ যে নিচ্ছে, কোম্পানি হোক বা ইন্ডিভিজুয়াল হোক, যে লিজ নিচ্ছে তাকে আমরা কি বললাম? লেসি। আর যিনি লিজ দিচ্ছেন, যে কোম্পানি, লিজিং কোম্পানি, তাকে আমরা কি বললাম? লেসো। এই দুইটা পার্টির মধ্যে এগ্রিমেন্ট থাকবে
এগ্রিমেন্টটা কি, যে একটা পার্টি যিনি নিচ্ছেন তিনি ইকুইপমেন্টটা ইউজ করবেন এবং এগ্রিমেন্ট অনুযায়ী এর রেন্ট এটি পেমেন্ট করবেন। ইউ গট দি পয়েন্ট? বুঝছেন? জি স্যার। তাহলে আমরা লিজ বলতে যদি বলা হয় যে লিজ বলতে আসলে হোয়াট ডু ইউ মিন বাই লিজ, আমরা সহজে বলবো ইট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য লেসি অ্যান্ড লেসর। লেসি এন্ড লেসর। তো এই লেসি অ্যান্ড লেসর এই দুইটা পার্টির মধ্যে এগ্রিমেন্ট। কিসের এগ্রিমেন্ট? ইকুইপমেন্ট ইউজ করার এগ্রিমেন্ট। এবং যিনি ইউজ করবেন তিনি কি দিবেন? তিনি রেন্ট পেমেন্ট করবেন এবং একটি টাইম পিরিয়ড থাকবে যে এই সময়ের জন্য আমি লিজ নিলাম। সময় যখন শেষ হয়ে যাবে তখন আবার ইকুইপমেন্ট তার ওনারশিপের কাছে, যিনি ওনার তার কাছে চলে যাবে। বুঝছেন? মনে করেন আমরা একটা ইকুইপমেন্ট ভাড়া নিলাম 10 বছরের জন্য। 10 বছর ল্যান্ড হতে পারে। ল্যান্ড আমাদের দেশে অনেক লিজ দেয় নাই, সেটাও লিজ, কিন্তু সেক্ষেত্রে কি হয়, ল্যান্ড আমি নিলাম আপনার কাছ থেকে, লিজ নিলে কি করা হয়? আমি টাকা দেবো, মাসে মাসে টাকা ভাড়া দিব, বা আমি ওর পর একটা তৈরি করব। এখানে আবার একটু সমস্যা আছে। সমস্যা হলো ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে ল্যান্ড লিজ করা যায় না। ল্যান্ড লিজ করা যায় না বিকজ এখানে যে প্রোডাকশন হবে ইট ইজ আনসার্টেন। এই কারণে এখানে কত মন ধান হবে আমি আপনার কাছ থেকে লিজ নিলাম এবং আপনাকে বললাম আপনাকে ইয়ারলি 20,000 টাকা দিব ফর এক্সাম্পল। এবং এখানে যদি কোনো বছর প্রোডাকশন না হয় তাহলে তো আপনাকে 20,000 টাকা দিতে হচ্ছে। এই জন্য এই যে আনসার্টেনটি রয়েছে, এই কারণে ল্যান্ড লিজের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু সোসাইটিতে তো ল্যান্ড লিজ সবকিছু লিজ হচ্ছে। ইভেন অনেকে কি করে আমবাগান লিজ নেই, আমবাগান নেয় না, আমের মুকুল আসার আগেই লিচু বাগান নিয়ে নেয়, হয়তো মুকুল আসার আগেই নিয়ে নেয়। স্যার এগুলো তো কমোডিটি ফাইন্যান্স টাইপের না, কমোডিটি মার্কেট টাইপের না এগুলা? কমোডিটি, জি হ্যাঁ, কমোডিটি মার্কেট, কমোডিটি টাইপের। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ লিজিং। এবারে আমরা দেখি টাইপস অফ লিজের মধ্যে মেইন যে দুইটা টাইপ, একটা হলো অপারেটিং লিজ আর একটি হলো ফাইন্যান্সিয়াল। এখন অপারেটিং লিজটা এসছে মূলত একসময় ছিল যে অনেক ইকুইপমেন্ট ভাড়া দেওয়া হয় যার অপারেটর সাথে দিয়ে দেওয়া হতো, কারণ এই ইকুইপমেন্টের ব্যবহার তো ওরা জানে না। আপনার কাছে এমন একটা ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট ব্যবহার আপনি জানেন, তো এটা যদি লিজ দেওয়া হয় তাহলে সাথে আবার লোক দিয়ে দেওয়া হয় অপারেটর। তো সেই অপারেটর থেকেই এই ধরনের লিজের নামকরণ হয়েছে অপারেটিং লিজ। তো অপারেটিং লিজের ক্ষেত্রে কিছু ফিচার ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটি কি? স্যার লিজ আর রেন্টের মধ্যে কোনো তফাৎ আছে না একই জিনিস? রেন্টের ক্ষেত্রে তো আর আপনার স্পেসিফিক পিরিয়ড থাকে না, ওনারশিপ থাকবে না স্যার। আমরা যেমনি বাসা ভাড়া নেই, টাইম অফ পিরিয়ড অবশ্যই থাকে। বাসা ভাড়া নিলে তো আবার এটা কি হয়, আজকে নিলাম 2 মাস পরে ছেড়ে দিলাম। আর এখানে লিজের ক্ষেত্রে সিমিলারিটি আছে। লিজের ক্ষেত্রে কি হয়, একটা এগ্রিমেন্ট হয় এবং সেটা স্পেসিফিক টাইম থাকে, এতদিনের জন্য আমি লিজ নিলাম এবং এই ইকুইপমেন্টের রিপেয়ার খরচ বা এটা যদি তেলের খরচ বা ফুয়েল খরচ এগুলি কে দিবে, এগুলি সব বলা থাকে ওখানে এগ্রিমেন্টে। তো দুই ধরনের লিজ থাকে, যেখানে এর ফুয়েল খরচ ওনার দিবে, আরেক ধরনের লিজে যিনি লিজ নিচ্ছেন তার এর মেইনটেনেন্স কস্ট সবকিছু সেই বিয়ার করবে। ওটা আমরা টাইপসের মধ্যে দেখব। বাট রেন্টের ক্ষেত্রে সিমিলারিটি আছে, যেমনি আমরা বাসা ভাড়া নেই সেক্ষেত্রেও তো আমরা এই কাজটি করি। নাম্বার 1, অপারেটিং লিজের ক্ষেত্রে অপারেটিং লিজেস আর ইউজুয়ালি নট ফুললি অ্যামোর্টাইজড। অপারেটিং লিজেস আর নট অ্যামোর্টাইজড তো আপনারা হয়তো বুঝে থাকেন যে এর যে ভ্যালু, এই ভ্যালুটা ইজ নট ফুললি অ্যামোর্টাইজড। এটা বুঝলেও ওই যে রেন্টের সাথে ডিফারেন্সটা বোঝা যাবে। মনে করেন একটা বাড়ির আমরা যেটা ভাড়া নিলাম,
এই বাড়িটার দাম হলো ধরেন 20 কোটি টাকা। এটা আমরা হয়তো মান্থলি এখানে যে কয়টা ফ্লোর আছে আমরা ভাড়া দিচ্ছি হয়তো 2 লাখ টাকা, কিন্তু ওই 2 লাখ টাকা ভাড়া দিয়ে কিন্তু আমি এটা 20 কোটি টাকার বাড়িটা আমি ইউজ করি, ভাড়া নিলাম। আর লিজের ক্ষেত্রে কি হয়, লিজের ক্ষেত্রে হলো এই যে 20 কোটি টাকা, এই 20 কোটি টাকাকে অ্যামোর্টাইজ করা হয়। মানে আমি 10 বছরের জন্য লিজ নিলাম, তাহলে 10 বছরে যদি 20 কোটি টাকা ভাগ করা হয় তাহলে কত হয়, 2 কোটি টাকা পার ইয়ার। 2 কোটি টাকাকে আবার মান্থলি ভাগ করলে যত টাকা আসে এই টাকাটা মান্থলি রেন্ট। তাহলে মান্থলি রেন্ট যদি আমরা এই টাকাটা দিয়ে যাই 10 বছর পরে, তখন এই বাড়ির মালিক এর ওনারশিপ হ্যান্ড ওভার করে দিয়ে দিবে যে এখন এটা আপনার। মানে ওখানে রেন্টটা এভাবে ডিটারমাইন করা হয়। আর আমরা রেন্টের ক্ষেত্রে তো নর্মালি এটা 100 কোটি টাকা হলেও আমি একটা ফ্লোর ভাড়া নিলে আমি হয়তো 20,000 30,000 টাকাই দিব। বিল্ডিং এর বাইরের ভ্যালু আমার 100 কোটি টাকা হোক আর যাই হোক। তো এখানে অপারেটিং লিজের ক্ষেত্রে কি বলা হলো, অপারেটিং লিজেস আর ইউজুয়ালি নট ফুললি অ্যামোর্টাইজড। ফুললি অ্যামোর্টাইজ কেন? ফুললি অ্যামোর্টাইজ মানে এই যে এক্সাম্পলটা দিলাম যে 20 কোটি টাকা পার ইয়ার 2 কোটি টাকা, এইভাবে ক্যালকুলেট করলে এটা হবে ফুললি অ্যামোর্টাইজ, মানে টোটাল ভ্যালুকে আর ইউজফুল লাইফ মানে যত দিনের জন্য লিজ নিলাম এই এর উপর যখন ফুললি আমরা ভাগ করে দেই। আর অপারেটিং লিজের ক্ষেত্রে পুরোটা এভাবে ভাগ হয় না। তার মানে কি, তার মনে হলে 2 কোটি টাকার কম থাকে এখানে, যে 10 বছর পরে হয়তো আমার টোটাল পেমেন্ট হবে 50 লাখ টাকা বা 1 কোটি টাকাই পেমেন্ট হবে। তাহলে ওটার ভ্যালু তো কভার করে না 2 বছরের পরে। যেহেতু কভার করে না তখন রিনিউ করতে হবে, অথবা তার কাছে এটা ফেরত দিতে হবে, আমরা রেন্ট এতদিন দিয়ে আসছি এখন ফেরত দিয়ে দিব, অথবা আবার রিনিউ করে আবার ইউজ করতে থাকবো। তো এটা হলো নট ফুললি অ্যামোর্টাইজড। Secondly, operating leases usually require the lessor to maintain and insure the leased asset. Lessor কে ওনার, ওনার সে কি করবে, মেইনটেনেন্সের জন্য যা যা দরকার সে করবে, আমি শুধু ইউজ করব। আর এর যে মেইনটেনেন্স তার, মানে বাড়ি ভাড়া নিলে যেমনি হয় মেইনটেনেন্স, বাড়ির মেইনটেনেন্স তো বাড়িওয়ালাই করে, ওটা তো ভাড়াটিয়া করে না। জি স্যার। এটা হলো অপারেটিং এর এক্সাম্পল। Perhaps the most interested feature of an operating lease is the cancellation option. Cancellation option থাকে মানে 10 বছরের জন্য লিজ নিলাম, 2 বছর পর মনে হলো যে এটা আমার দরকার নাই এখন, মানে ইউ ক্যান ক্যান্সেল। আপনি বলতে পারেন আমি আর কন্টিনিউ করব না, 2 বছর পরে আপনার ইকুইপমেন্ট, আপনার মানে অ্যাসেট বা প্রপার্টি এটা ফেরত দিয়ে দিলাম, যতদিন ইউজ করেছি ততদিন তো রেন্ট দিয়েছি, এখন আর ফার্দার কন্টিনিউ করব না। এই ক্যান্সেল করার অপশন আছে এই অপারেটিং লিজের ক্ষেত্রে। অন্য লিজের ক্ষেত্রে আবার এই ক্যান্সেল করা যায় না, যতদিনের কন্ট্রাক্ট আছে সেটা শেষ হওয়ার পরেই আপনি আবার ক্যান্সেল করতে পারেন, মানে এটা শেষ হয়ে গেল রিনিউ নাও করতে পারেন। কিন্তু অপারেটিং লিজের ক্ষেত্রে এখানে কি বলা হলো, লেসি দা রাইট টু ক্যান্সেল দা লিজ কন্ট্রাক্ট বিফোর দ্য এক্সপাইরেশন ডেট। তো এই তিনটা আমরা ফিচার বললাম অপারেটিং লিজের ক্ষেত্রে। ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে এর উল্টাটা। নাম্বার 1, ফাইন্যান্সিয়াল লিজেস do not provide the maintenance or service by the lessor. এখানে বাড়িওয়ালা যেমনি আমরা এক্সাম্পল হিসেবে বলেছিলাম মেইনটেনেন্স করে, আর ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে owner of the equipment or asset or property will not maintain the service, maintenance service will not be done by him. তো এটা হলো একটা ফিচার। সেকেন্ডলি, ফাইন্যান্সিয়াল লিজেস আর ফুললি অ্যামোর্টাইজড। এটার অবজেক্টিভই থাকে যে টাইম শেষ, এরপরে আমি ওনারশিপ নিয়ে নিব।
যেহেতু টাইম শেষের পরে ওনারশিপ আমার কাছে আসবে, তার মানে এটা ফুললি অ্যামোর্টাইজড হতে হবে, মানে টোটাল ভ্যালুকে ভাগ করে ওইভাবে পেমেন্ট দিয়ে যাব, টাইম শেষ, ফুল পেমেন্ট কমপ্লিট, এবারে ওনারশিপ চলে আসবে। এটা ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে। And the leasee usually has a right to renew the lease on expiration. তো সেক্ষেত্রে যদি ওনারশিপ ট্রান্সফারের আগে ইয়া না থাকে, মানে কন্ট্যাক্ট না থাকে, সেক্ষেত্রে তার ওনারশিপ আসবে না। মানে যিনি এই ইকুইপমেন্টের ওনার, তিনি যদি এটা তার কাছেই রাখতে চায়, তখন তো কন্ট্যাক্ট ওভাবেই থাকবে যে 10 বছর পরে কন্ট্যাক্ট শেষ, কিন্তু ওটা তো আর আপনাকে দিবে না, তখন আপনি রিনিউ করতে পারবেন, সেই অপশন আছে। জেনারেলি ফাইন্যান্সিয়াল লিজ ক্যানট বি ক্যান্সেলড, এটা ক্যান্সেল করা যায় না, কিন্তু অপারেটিং লিজের ক্ষেত্রে আমরা বলেছিলাম ক্যান্সেল করা যায়। তাহলে আমরা সহজ করে বলতে পারি অপারেটিং লিজের ক্ষেত্রে ওখানে যা যা বলেছি এখানে তার উল্টোটা, বুঝছেন? জি স্যার। তো এটি হলো আরেক ধরনের লিজ ফাইন্যান্সিয়াল, এবং ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে এর কিছু সাব ক্যাটাগরি আছে দুইটা, একটা হলো সেল অ্যান্ড লিজ ব্যাক, আর একটা হলো লিভারেজ লিজ। সেল অ্যান্ড লিজ ব্যাক, সেল অ্যান্ড লিজ ব্যাকটা কি, আপনার কাছে ইকুইপমেন্ট বিক্রি করে দিলাম, তারপরে আপনার কাছ থেকে আবার আমি লিজ নিলাম, এটা হলো সেল অ্যান্ড লিজ ব্যাক। তাহলে এই ঘুরানো পেঁচানোর দরকারটা কি? দরকার হলো আমার ক্যাশ দরকার, আবার ইকুইপমেন্টও দরকার। আমার একটা ইকুইপমেন্ট আছে, এটি মনে করেন এর ভ্যালু হলো 10 কোটি টাকা। এখন এটি বিক্রি করলে তো আমি এটি আর আমার কাছে থাকবে না, ইউজ করতে পারবো না, কিন্তু ইকুইপমেন্টটাও আমার দরকার। আবার মনে করেন 8 কোটি 5 কোটি বা 8 কোটি টাকাও দরকার, তখন কি করতে পারি? তখন এটি সেল করে দিলাম, সেল করে দিয়ে আবার লিজ নিলাম। সেল করলে তো টাকা পেলাম, টাকাটা চলে আসলো, মানে এটা ক্যাশ হয়ে গেল। ইকুইপমেন্টের ইউজটা কিভাবে, যে আমি আবার এটা লিজ নিলাম এবং মান্থলি রেন্ট পেমেন্ট করলাম। কথা বুঝছেন? জি স্যার, বুঝছি। জি, আপনার একটা অ্যাপার্টমেন্ট আছে, মনে করেন ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্টে এটা কিনেছেন মনে করেন কত, 1 কোটি টাকা দিয়ে। এখন এখানে আপনি নিজেই থাকেন, কিন্তু হঠাৎ করে কোনো এমার্জেন্সি বিজনেস পারপাসে আপনার এখন 80 লাখ টাকা দরকার। এখন চিন্তা করলেন এটা আমি তাহলে সেল করে দেই, এটার দাম কত? দাম হয়তো 80 লাখের বেশি পাবেন না এখন, তো 80 লাখ টাকায় সেল করে দিলেন, কিন্তু আপনি থাকবেন কই? এখানেই তো আপনি এতদিন ধরে থেকে আসছেন, এখানেই থাকতে চাচ্ছেন, তাহলে কি করবেন এবার? এবার ওনার ওর কাছ ভাড়া থেকে নেন। লিজ নিয়ে নেন, তাহলে আপনি টাকাও পেলেন, আবার টাকা পেলেন কত? 80 লাখ। 80 লাখ টাকা দিয়ে বিজনেস করলেন, বিজনেস করে মান্থলি প্রফিট হলো কত? ধরলাম 2 লাখ, কমই ধরলাম, আরো বেশি হয় 80 লাখ টাকার বিজনেস। তো 2 লাখ টাকা আপনি প্রফিট করলেন মান্থলি, আর ওইখানে আপনি অ্যাপার্টমেন্টের ভাড়া দিলেন 50,000 টাকা, তাহলে লাভ হলো কত? 150। 150। নিজের অ্যাপার্টমেন্ট সেল করে দিয়ে আপনি নিজেই থাকলেন, এবং ইন দ্য মিন টাইম 1.5 লাখ টাকা আবার প্রফিট করলেন। কথা বুঝছেন? কিন্তু সমস্যাটা কি হলো, আগের থেকে এখন তফাৎ কি? তফাৎ হলো আগে ওইটা ওনারশিপ আপনার ছিল, এখন এটা ওনারশিপ আপনার না। এটা হলো সেল অ্যান্ড লিজ ব্যাক। আর একটা হলো লিভারেজড লিজ। লিভারেজড লিজ, এখানে আরো একটা পার্টি, লেসি লেসো আর একটা পার্টি এখানে থাকবে, থার্ড পার্টি। এখন আপনি মনে করেন একটা গ্রুপ অফ কোম্পানিজ, আপনি 200 কোটি টাকার প্রজেক্ট, 500 কোটি টাকার প্রজেক্ট, 500 কোটি টাকা প্রজেক্টের জন্য আপনি ব্যাংকে অ্যাপ্লাই করেছেন, বা লিজিং কোম্পানি থেকে লিজ নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। এবং লিজিং কোম্পানি চিন্তা করলো 500 কোটি টাকা আমরা একা দিব, এত বড় প্রজেক্ট, যদি সামহাও এখানে ইট ইজ এ রিস্কি ভেঞ্চার,
তো কোনো কারণে লস হলে তো পুরোটা আমাদের লস হবে। তো তারাও একটু পোর্টফোলিও চিন্তা করলো, ডাইভার্সিফাই রিস্ক চিন্তা করলো। তারা কি করলো, আরেকটি ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করলো যে ব্যাংক কি করবে, এই লিজ কন্ট্রাক্টে ফাইন্যান্স করবে। তাহলে ব্যাংক এখানে 500 কোটি টাকার মধ্যে লিজিং কোম্পানিকে দিল 300 কোটি টাকা, লিজিং কোম্পানি দিল 200 কোটি টাকা, টোটাল হলো 500 কোটি টাকা। 500 কোটি টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনে আপনাকে লিজ দিল। কথা বুঝছেন? জি স্যার। তাহলে এই যে লিজ দিল আপনাকে লিজিং কোম্পানি, এখানে ব্যাংক জড়িত হলো না এর সাথে? জি স্যার। 300 কোটি টাকা লোন নেওয়া হয়েছে, লোনটা কিন্তু আপনি নেননি, নিয়েছে ওই লিজিং কোম্পানি। এখন ব্যাংক যে লিজিং কোম্পানিকে লোন দিল, কিসের ভিত্তিতে দিবে? দিবে যে এটা একটা ইকুইপমেন্ট দেয়া হয়েছে এবং আপনাকে যে গ্রুপ অফ কোম্পানিজকে দেয়া হয়েছে তারা মান্থলি রেন্ট পেমেন্ট করবে, সেই রেন্টের একটা অংশ আবার ওই লোনের ইন্টারেস্ট হিসেবে লিজিং কোম্পানি ব্যাংককে পেমেন্ট করবে। তো এটা হলো এখানে মর্টগেজ হিসেবে শো করবে। তার মানে প্রতি মাসে এই লিজিং এর রেন্ট হিসেবে যেটা কালেকশন হবে সেখান থেকে 300 কোটি টাকা লোনের ইন্টারেস্ট পেমেন্ট করে বাকিটা লিজিং কোম্পানির কাছে থাকবে। And this is called leveraged lease. Leveraged lease is a three-sided arrangement among the lessee, the lessor and the lenders. তিনটা পার্টি, বুঝছেন? জি স্যার। স্যার আপনার ক্লাস রেকর্ডটা একটু দিবেন। জি জি দিব ইনশাআল্লাহ। তো এখানে আমরা এই লিভারেজ লিজ সম্পর্কে জানলাম। তারপরে আসি, তাহলে আমরা কয়টা টাইপ পেলাম? মূলত দুইটা, অপারেটিং, ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়ালের দুইটা সাব ক্যাটাগরি, একটা হলো সেল এন্ড লিজ ব্যাক আর একটা হলো লিভারেজ লিজ। ক্লিয়ার? জি স্যার। এরপরে যে টপিকটা আমরা আলাপ করতে যাচ্ছি সেটা হলো রিজনস। রিজনস ফর লিজিং, মানে লিজ আমরা কেন নেই। তো এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো গুড রিজন। গুড রিজন বলা হয়েছে যে এই কারণেই মূলত বেশিরভাগ লোক নিয়ে থাকে, আর কিছু ব্যাড রিজনও আছে। ব্যাড রিজন বলতে মনে করেন বিভিন্ন কোম্পানি দেখবেন কিন্তু কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকে, সিএসআর। এটার গুড রিজন কি? গুড রিজন তো মানুষকে হেল্প করা, শীত বস্ত্র বিতরণ করা, ফ্রি মেডিকেল ক্যাম্প করা, এগুলি তো গুড রিজন। সিএসআর এর গুড রিজন এগুলি। সিএসআর প্রজেক্টে কি করে? সোশ্যাল ওয়েলফেয়ার, তাই না? তো সোশ্যাল ওয়েলফেয়ার তো ভালো। শীতকালে যদি কম্বল কিনে বিতরণ করে কোনো কোম্পানি এবং সেটা সিএসআর অ্যাক্টিভিটিস হিসেবে দেখায়, এটা তো গুড রিজন, ভালো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। আর এরই একটা ব্যাড রিজন আছে। ব্যাড রিজনটা কি বলেন তো? সিএসআর কাজ করে কেন করে কোম্পানি? বলতে স্যার পারবেন? মার্কেটিং এর জন্য করে। মার্কেটিং তো অটো ওই যে একটা কম্বল হয়ে যায়, বিতরণ। মার্কেটিং একটা অটো হয়ে যায়, সেটা ব্যাড রিজন না। ব্যাড রিজন হলো এখানে ট্যাক্স ফাঁকি দেয়া, বুঝছেন? ট্যাক্স ফাঁকি কিভাবে দেয়? এখানে কম্বল বিতরণ করলেন 1000, আর আপনি এখানে ইনকাম স্টেটমেন্টে সিএসআর প্রজেক্টে খরচ দেখাবেন মনে করেন 50 লাখ টাকা। কথা বুঝছেন? তো 50 লাখ টাকা খরচ দেখালে আপনার নেট প্রফিট কমে গেল। 50 লাখ টাকা খরচ স্যার দেখিয়েছেন, এত তো আর খরচ হয় না।
হয় না, এটাই তো দেখাচ্ছেন। এটাই তো ব্যাড রিজন বললাম। আপনি 1 লাখ টাকা খরচ করেছেন, ওখানে দেখাচ্ছেন 50 লাখ টাকা। কয়টা কম্বল কিনেছেন এটা কি কেউ খোঁজ নিয়ে দেখে নাকি? 4-5টা মিডিয়া দেখাচ্ছে, বেশি করে দেখাই দিল যে আপনি কম্বল দিয়ে দিচ্ছে তারা। ক্যামেরা নিয়ে আসলেন আর সাংবাদিকদের 2000-5000 করে দিলেন। মিডিয়ায় প্রচারণা করে এটা। মানে এগুলি হয় আর কি, আমি দিতে বলি নাই আর কি, এগুলি হয়। তো এই কারণে আমরা দেখি না এগুলি, সিএসআর প্রজেক্টের এত পাবলিসিটি দেখেন না, ওরা আবার পত্রিকায় বিজ্ঞাপন দেয় এগুলি। এগুলি কেন করে? এটা ব্যাড রিজনটা হলো এখানে ট্যাক্স ফাঁকি দেয়া, এটা হলো ব্যাড রিজন। স্যার আমাদের বাংলাদেশে তো ব্যাড এইটাই বেশি প্র্যাকটিস করে ফাঁকি দেওয়ার জন্য। বাংলাদেশের সিএসআর প্রজেক্ট করেই হলো ব্যাড রিজনের জন্য। কারো কারো এমন মানে প্রজাহিতৈষী কোনো ব্যক্তি আমাদের জানা মতে নাই, যিনি জনগণের কল্যাণের জন্য, জনগণের কষ্টে ব্যথিত হয়ে এরকমের সোসাইটির জন্য অনেক কাজ করে যাচ্ছে। স্যার আমার বন্ধু আলমগীর আছে স্যার, এই যে আমার বন্ধু আলমগীর, সে কি আরো- করে? ওর অনেক অনেক শীত বস্ত্র দান করছে স্যার। এই যে হুম? আলমগীর কই? হ্যাঁ আছি স্যার, শীত বস্ত্র আমরা সংগঠন থেকে দিছি আর কি। স্যার অনেক দান করছে স্যার, বিনা স্বার্থে স্যার, বিনা স্বার্থে। দানবীর নাকি? স্যার এইখানে প্রচারণার দরকার আছে স্যার, কারণ হইলো কি আমার সংগঠনের কার্যক্রম বাড়ানোর জন্য, এটা আর্থিক তো সহযোগিতার আর জন্য। সিএসআর না, হ্যাঁ, না, ওরা তো বিনা স্বার্থে করছে, ওরা তো এটা- সিএসআর না। এটা হলো একসাথে চ্যারিটি, কিছু নাই। এটাকে বলে চ্যারিটি, এটা সিএসআর না। চ্যারিটি স্যার। সে তো লিজ লাইনি স্যার, লিজ তো নেয়নি, তার তো আর সম্পর্ক নাই ট্যাক্সের সঙ্গে। নিজের পকেটে টাকা খরচ করতেছে, সমস্যা কি? ওরা এটা ওরা আমাদের ব্যক্তিগত টাকা দেশের- খরচ করছে স্যার। আমাদের দেশের যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি দেখবেন, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি যে বিভিন্ন সিএসআর ক্যাম্পেইন করে, হ্যাঁ হ্যাঁ জি। সেইগুলি ব্যাড রিজন থাকে অনেক। ইভেন স্টুডেন্টদেরকে স্টাইপেন্ড দেয় তো অনেক কোম্পানি, দেখবেন। দেয় স্যার। স্যার ডাচ বাংলা ব্যাংক তো দেয় স্যার। জি, কেন দেয়? এটা হলো এটা সিএসআর প্রজেক্ট। এখন বন্ধ করে দিচ্ছে স্যার, করোনা এফেক্ট, করোনা এফেক্ট যাকে বলে, প্যান্ডেমিক এফেক্ট। এগুলি সব সিএসআর প্রজেক্ট। আবার ইসলামিক ব্যাংক দেয়, ওইটা হলো সুদের টাকা, ওইটা সিএসআর প্রজেক্ট না। আর ইসলামী ব্যাংক তো ওদের জাকাতের টাকা বলে। ওই তো সুদের টাকা, জাকাতের টাকা, মানে স্যার যেগুলি। একটু কথা বলতে চাইছিলাম স্যার। বলেন। স্যার আমরা কোনো জাকাতের টাকাও দিই না, সুদের টাকাও দিই না স্যার। আমরা স্যার কি যেটা ইনভেস্টমেন্ট যেটা করি, ওটাতে যদি কেউ ফল করলে, তাহলে যে আফটার এগ্রিমেন্ট ডিউরেশন, এটা পরে যেটা আমরা বেনিফিট নিব, ওই টাকাটাই স্যার আমরা সিএসআর ফান্ডে দিই। তবে স্যার ওই টাকাটা কি? ওই টাকাটা ইন্টারেস্ট। কি? ওইটাই বলছি স্যার, ওই টাকাটা স্যার আমরা এমনি এগ্রিমেন্টের সময়ের জন্য যে মানে হারে টাকাটাকে ডিফাইন করেন, নট টাইপ অফ ইনকাম, ইজ ইট? জি স্যার, আমরা এটা ইনকামে কখনো আমরা স্যার অ্যাড করি না, এটা আউট অফ ইনকাম, একবার ইনকামের বাইরে রেখে দিই। টোটালি আমরা স্যার 1 টাকাও এখানে ইনকামে আনি না, আমাদের ইনকাম স্টেটমেন্ট আনি না বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আনি না, ওটা সরাসরি আমরা সিএসআর ফান্ডে দিয়ে দিই। আরেকটা বিষয় স্যার, এখানে আমাদের মুস্তাফিজ ভাই আছে বা গৌতম দা আছেন, ওনারা দুজনে স্যার ডাচ বাংলা ব্যাংকের। আচ্ছা, আমরা স্যার সারা দেশে দেখি ডাচ বাংলা ব্যাংকে স্যার একটা ওই সাইনবোর্ড থাকে, রোডে দেখা যায় 102 কোটি টাকার শিক্ষা বৃত্তি। এটা কোনো বছর স্যার 101 কোটিও হয়নি, 103 কোটিও কোনোদিন দেখলাম না, সবসময় 102 কোটি টাকাই থাকে। এটা আসলে কই না, বছরের জন্য তাও লেখ নাই। মানে এটা সমাধান আছে তো, আপনি একটু ভাবলে বুঝবেন। আপনি যদি প্রতিপক্ষ হিসেবে ভাবছেন, শুরু হয়ে গেছে তো। মানে ব্যাড রিজনে যারা সিএসআর অ্যাক্টিভিটিস করে সবাই তো আমরাই আর কি, বিষয়টা এরকম আর কি। তো এই জন্য প্রতিপক্ষ ভাবার কিছু নাই আর কি, মুস্তাফিজ সাহেব এটাই বলতে চেয়েছেন। জি স্যার। আর বাংলাদেশ ব্যাংকের সাথে সুদের টাকা বলেছি এই জন্য, বাংলাদেশ ব্যাংকের সাথে ট্রানজেকশন করলে অনেক ইন্টারেস্টের ইনকাম চলে আসে। তারপর ফরেন এক্সচেঞ্জ আর্নিং এর এখান থেকে কিছু ঝামেলা তৈরি হয়। একটা অ্যাকাউন্ট আছে কি নস্ট্র অ্যাকাউন্ট, এইসব অ্যাকাউন্টে কিছু টাকা আসে। তো সেইগুলি হয়তো শরিয়া বোর্ড এগুলিকে বলে দিস ইজ নট লিগাল ফর দ্য ইনস্টিটিউশন, ওইগুলিকে তারা ট্রান্সফার করে দেয় এই যে ফাউন্ডেশন ফান্ড বাই সিএসআর এগুলি।
তো সেই জি, স্যার। সেন্সে ইন্টারেস্ট বলেছি আর কি। তো মানে জি স্যার, জি স্যার। যেটাকে প্রফিট হিসাবে তারা ডিফাইন করে না, হুম। যেটাকে প্রফিট আর্নিং হিসেবে ডিফাইন করে না, সেগুলিকে এইসব জায়গায় দিয়ে দেয় আর কি। জি স্যার। তো এখানে দিস ইজ দ্য ব্যাড রিজন। তো ব্যাড রিজন তো আমরা বলেই ফেললাম, আর গুড রিজন কি? গুলির জন্য যে স্যার মানুষের উপকার হচ্ছে, সিএসআর হচ্ছে, গুড শীতবস্ত্র রিজন বিতরণ হলো, করছে। গুড রিজন হলো স্যার যে এক আপনি নম্বরে স্যার হলো গুড রিজন, মানে এক নম্বরে স্যার হলো মার্কেটিংটা স্যার আসলে আমাদের, না এখানে আর যেটা আমার লিজিং এর দৃষ্টিতে। ক্ষেত্রে, আচ্ছা ওই ও স্যার। সিএসআর এর জি স্যার, গুড জি রিজন, স্যার। সিএসআর এর গুড রিজন তো সোশ্যাল ওয়েলফেয়ার। জি স্যার। এখন সেটা কয়জনের অবজেক্টিভ থাকে? জনগণের কল্যাণ করা, এটা যদি রাষ্ট্রেরই অবজেক্টিভ না থাকে, আর একটা কোম্পানির অবজেক্টিভ কখন থাকবে কি থাকবে না, এটা তো ইটস এ ম্যাটার অফ কোশ্চেন। জি স্যার। এটা তো সোশ্যাল ওয়েলফেয়ার মেইন ডিউটি তো গভর্নমেন্টের। তো এটা জনগণের কল্যাণ সকল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এটা নিশ্চিত করা। তো সেটা একটা কোম্পানি কখনো করতে পারে, নাও করতে পারে, সেটা কতটুকু এক্সপেকটেশন আমরা তাদের কাছ থেকে করতে পারি, বিকজ দ্য কোম্পানি ইজ ফর্ম টু ম্যাক্সিমাইজ প্রফিট। প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্যই কোম্পানি ফর্ম হয়েছে। সেক্ষেত্রে জনগণের কল্যাণ করা, এটা কতটুকু করবে বা কতটুকুই বা আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু তারা ক্ষতি করে যাচ্ছে, এটা তারা প্রতিনিয়তই ক্ষতি করে যাচ্ছে। এনভায়রনমেন্টাল যে ক্ষতিটা, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর এই যে ক্ষতিগুলি করে যাচ্ছে, এই কারণে তারা এই সিএসআর অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা কিছু ভালো কাজ দেখায়, যে আমরা শুধু ক্ষতিই করি না, আমাদেরকে সবাই খারাপ হিসেবে দেখবেন সেটা না, আমাদের অনেক ভালো অ্যাক্টিভিটিস আছে, সেটা তারা শো করে। এই জন্য দেয়ার আর মেনি কোম্পানিজ যারা হসপিটাল দিয়ে থাকে, তারপরে স্কুল কলেজ, এইসব শিক্ষা প্রতিষ্ঠান এসব করে থাকে তারা। বাংলাদেশে এরকম অনেক আছে, আপনারা পাবেন, অনেক সাবসিডাইজড হসপিটাল আছে যেগুলি কোম্পানি সাবসিডি দিয়ে কম খরচে। ওখানেও ব্যবসা করে স্যার, জি, ব্যবসা করে হাসপাতাল দিয়ে, ওখান থেকে ব্যবসা হয়। ওইটা তো ব্যাড রিজন, ওইটা তো আগেই বললাম। তো এখন হয়তো যারা ওখানে ট্রিটমেন্ট পাচ্ছে তারা হয়তো কিছু বেনিফিটও পাচ্ছে, সেটাই। ওই বেনিফিট গুলি আবার কোম্পানি দেখায় যে এই যে আমরা এই বেনিফিট গুলি সোসাইটিতে দিচ্ছি, জনগণকে যে কম খরচে ট্রিটমেন্ট দিচ্ছি, বিনামূল্যে সার্ভিস দিচ্ছি, এগুলি তারা শো আপ করে। তো দিস ইজ দা মানে সিএসআর প্রজেক্টের গুড ব্যাড বললাম। আর লিজিং এর ক্ষেত্রে আমরা গুড রিজন ব্যাড রিজন এরকম রয়েছে। তো সেটি কি? আমরা গুড রিজন দেখি, ট্যাক্সেস উইল বি রিডিউসড বাই লিজিং। কিভাবে রিডিউস হবে? কারণ লিজিং নিলে তো আমরা রেন্ট পেমেন্ট করি, আর রেন্ট পেমেন্ট করলে আমাদের ইনকাম কমে যায়, ইনকাম কমে গেলে ট্যাক্স কমে যায়। কথা বুঝছেন? আমরা যদি লিজ নেই তাহলে কি প্রতি মাসে আমাদের একটা রেন্ট পেমেন্ট করতে হয়। রেন্ট একটি এক্সপেন্ডিচার, আর এক্সপেন্ডিচার বাড়লে, রেভিনিউ থেকে যখন এক্সপেন্ডিচার বাদ দেই, তখন আমাদের ইনকাম কমে যায়, নেট ইনকাম কমে যায়। আর নেট ইনকাম যখন কমে যায় তখন ট্যাক্স আমাদের কম দিতে হয়। তার মানে লিজিং এর মাধ্যমে ট্যাক্স রিডিউস হয়, কমে যায়। সেকেন্ডলি, দ্য লিজ কন্ট্রাক্ট উইল রিডিউস সার্টেন টাইপ অফ আনসার্টেনটি। তো এর মাধ্যমে অনেক আনসার্টেনটিকে আমরা রিডিউস করতে পারি। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি যে 2 বছর পর যদি আমাদের বিজনেস ভালো মতো রান না করে, আমরা হয়তো প্রজেক্ট বন্ধ করে দিয়ে এটা যিনি লেসর রয়েছে তাকে আমরা ইকুইপমেন্ট ফেরত দিয়ে দিতে পারি, যে আমরা এটা আর লিজ নিব না। ট্রানজাকশন কস্ট উইল বি হায়ার ফর বাইং an asset and financing it with debt or equity. আর এটা আরেকটি দিক, যে আমরা যদি এটি কিনতাম, ইকুইপমেন্ট কেনার খরচ তো অনেক বেশি, কিন্তু লিজ নিলে খরচ অনেক কম পড়ে। তাহলে এটি একটি গুড রিজন, যে কারণে আমরা বাইং অপশনে যাচ্ছি না, আমরা লিজিং অপশনে যাচ্ছি। ওকে, জি স্যার। তো এগুলি মূলত গুড রিজনের মধ্যে বলা হয়েছে। আর ব্যাড রিজন বলতে
এখানে হয়তো আমরা বেশি শো আপ করা ইনকাম কম, ইনকাম বেশি দেখানো, এটি অনেক সময় হয়ে থাকে। তো সেটি লিজিং এর মাধ্যমে করা যায়। আমরা যদি ইকুইপমেন্টটা কিনলে আমাদের হিউজ একটা অ্যামাউন্ট খরচ হতো, এবং এই খরচটা আমরা হয়তো কি করতাম, ডেপ্রিসিয়েশন হিসেবে প্রতি মাসে মাসে আবার দেখাতাম। আর এখন আমরা যে লিজ নিয়ে যেখানে আমরা এটা রেন্ট পেমেন্ট করি, সেটা ডেপ্রিসিয়েশনের চেয়ে কম, তাহলে তো আমাদের ইনকাম বেশি হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা একটা ইকুইপমেন্ট বাই করলে খরচ হবে 1 কোটি টাকা। 10 বছর যদি ধরি এর ইউজফুল লাইফ, তাহলে পার ইয়ার কত পড়বে? 10 লাখ। তাহলে ডেপ্রিসিয়েশন 10 লাখ। তাহলে প্রতি বছরে আমাদের রেভিনিউ মনে করেন 20 লাখ। এখান থেকে বাদ দিলাম ডেপ্রিসিয়েশন 10 লাখ, আর অন্যান্য খরচ বাদ দিয়ে আমরা নেট ইনকাম বের করি। আর এই ইকুইপমেন্টটা না কিনে, এটা যদি আমরা কিনি সেক্ষেত্রে ট্রিটমেন্টটা হবে অ্যাকাউন্টিং এরকম। আর যদি আমরা এটা না কিনি সেক্ষেত্রে আমরা লিজ নিতে পারি। আর লিজ নেওয়ার ক্ষেত্রে আমাদের ইয়ারলি লিজিং কস্ট হলো 2 লাখ টাকা। তাহলে প্রতি বছর আমরা 20 লাখ টাকা রেভিনিউ, 2 লাখ টাকা বাদ দিচ্ছি রেন্ট খরচ, তাহলে থাকে কত? 18 লাখ। আর বাই করলে থাকতো কত? 20 লাখ থেকে বাদ দিয়েছিলাম 10 লাখ, থাকে 10 লাখ। তাহলে এখন লিজিং অপশনে যাওয়াতে আমার কি নেট প্রফিট বেশি হলো না? নেট প্রফিট বেশি শো করলে ROA বেড়ে যাবে, ROE বেড়ে যাবে। তাহলে সবাই তো কোম্পানির পারফরমেন্স ভালো মনে করবে, মানে এটা একটা শো আপ করা। এটি হলো ব্যাড রিজন। এরকম কোম্পানিগুলি অনেক শো আপ করে থাকে বিভিন্নভাবে, যেটাকে উইন্ডো ড্রেসিং বলে। এটি একটি রেলিভেন্ট টার্ম, মনে রাখবেন, উইন্ডো ড্রেসিং। উইন্ডো ড্রেসিং কি? এই যে বিভিন্নভাবে শো আপ করা, যেটি আসলে নয়। আমরা দেখি না বাইরে অনেক কিছু দেখি, কিন্তু ভেতরে আসলে ফাঁকা। ভেতরে ফাঁকা। এটা হলো উইন্ডো ড্রেসিং। ইকোনমি স্যার। জি, বাবল ইকোনমি। শেয়ার মার্কেট কিন্তু ফুলে ফেপে বিশাল ইকোনমি হয়ে যায়, হঠাৎ করে আবার 10 নামলো কিছুই নেই। মানে বেলুন ফেটে যায় আর কি স্যার। এই জন্য এগুলিকে বলা হয় বাবল ইকোনমি। তো এই উইন্ডো ড্রেসিং হয় এই লিজিং এর মাধ্যমে অনেক সময়, যে আমরা শো আপ করি যাতে করে ইনভেস্টররা মোর অ্যাট্রাক্ট ফিল করে কোম্পানির প্রতি। তারা দেখে যে এদের পারফরমেন্স তো অনেক ভালো, আর ওই অনেক বেশি, কিন্তু এটি হয়েছে জাস্ট লিজিং করার কারণে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তাহলে আমরা এতটুকুই এখানে জানলাম, গুড রিজন, ব্যাড রিজন, আর যেগুলি আমরা ডেফিনিশন এবং টাইপস পড়লাম, এতটুকু জানলেই হবে। ওকে স্যার। এটি অনেক বিশাল চ্যাপ্টার, এটি 2-3 ক্লাস পড়লে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনেক কিছু আছে। আমরা যতটুকু না জানলেই নয়, শর্টলি ততটুকু পড়লাম। তাহলে আগামী ক্লাসে আপনারা দেখে রাখবেন যে চ্যাপ্টারগুলি টোটাল আমরা পড়লাম, এগুলি একটু দেখবেন সবাই, কার কোথায় সমস্যা আছে মার্ক করে রাখবেন। আর টোটালটাই আমরা রিভিউ করব এবং সমস্যা থাকলে সেগুলিকে আলাপ করব, সলভ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তো আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, না বুঝলে বলতে পারেন, কমেন্ট থাকলে বলতে পারেন। আমার নেটটা স্লো যদিও, কিন্তু আমার তো প্রেজেন্টেশনটা বাকি ছিল। আজকে তো মনে হয় টাইম শেষ, আগামী ক্লাসে দিয়েন। স্যার আমিও তো প্রেজেন্টেশনটা দেওয়া হয়নি স্যার, গত ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারি নাই। আগামী ক্লাসে দিয়েন, এরকম আর কেউ মিস করলে এরপরে কিন্তু আর সুযোগ থাকবে না। স্যার আগামী ক্লাসে কি আমাদের এই 30 নম্বরটা স্যার সম্পূর্ণ বিলে দেওয়া যাবে হ্যাঁ, স্যার? এটা মনে করবেন ইনশাআল্লাহ, আমরা দেওয়ার ইচ্ছে আছে জি স্যার, 30 নম্বর স্যার বলে দিলেন তো। ইনশাআল্লাহ। তাহলে আজকে শেষ করি নাকি? জি স্যার। জি স্যার। স্যার আমার এক্সামের ইয়াটা কি পেয়েছিলেন? এটা সেন্ড করেছেন?
হ্যাঁ স্যার আমি তখনই সেন্ড করেছিলাম। সেন্ড করলে তো আসার কথা, দেখি চেক করে আসছে কিনা। স্যার আমারটা মেসেঞ্জারও দিয়েছি, আবার মেইলও দিয়েছি, দু জায়গায় ইনশাআল্লাহ পাবেন।